এপিজে আব্দুল কালামের জীবন কাহিনী। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এক টিউশন মাস্টারের কাছে পড়তে যেতেন সেই ছোট্ট কালাম। কিন্তু টিউশন মাস্টারের শর্ত ছিল যে সকালবেলায় স্নান করে পরিপাটি হয়ে টিউশন পড়তে আসবেন তিনি তাকেই পড়াবেন। তাই সেই ছোট্ট কালাম খুব সকালবেলায় উঠে স্নান করে পরিপাটি হয়ে টিউশন পড়তে যেতেন। 1931 সালে 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল কালাম। বাবা জয়নাল আবেদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী। স্কুলে পড়াকালীন রোজগারের তাগিদে খবরের কাগজ বিক্রি করতেন আব্দুল। আর বিক্রি করতে করতে পড়া শেষ হয়ে যেত খবরের কাগজ এবং কি তার নিজস্ব পড়া। এবং তাদের একটা ছোট্ট নৌকা ছিল, তাতে করে রামেশ্বরমে পুণ্যার্থীদের রামেশ্বর মন্দির দর্শন করাতেন। যতক্ষণ পর্যন্ত পুণ্যার্থীরা মন্দির দর্শন করতে আসতেন ততক্ষণে নিজের পড়া পড়ে নিতেন সেই ছোট্ট আব্দুল কালাম। স্কুল থেকে কলেজ যাওয়ার জন্য একটা বৃত্তি পান। ভর্তি হন তিরুচিরাপল্লীতে সেন্ট জোসেফ নামে এক কলেজে। সেখান থেকে পদার্থবিদ্যায় স্নাতক, তারপর ফের স্কলারশিপ নিয়ে চেন্নাইয়ে কালামের দিদি নিজের গয়না বিক্রি করে 1000 টাকা দেন এবং কালাম পড়াশোনা শুরু করেন এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং। পড়া শেষ হলে ইন্টারভিউয়ের জন্য ডাক আসে দুটি জায়গা থেকে, একটা ডিআরডিও আর একটা এয়ারফোর্স থেকে। ছোটবেলা থেকে দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা ছিল কালামের। স্বপ্ন ছিল ভারতে বায়ুসেনার বিমান চালক হয়ে দেশের হয়ে কাজ করবেন। তাই এয়ারফোর্সের ইন্টারভিউয়ের জন্য কিন্তু 8 জনকে বায়ুসেনায় নিয়োগ করা হয়েছিল আর ইনি ছিলেন 9 নম্বরে। তাই বায়ুসেনায় আর যোগ দেওয়া হলো না। আর হাতে ছিল সেকেন্ড অপশন ডিআরডিও। জয়েন করলেন সেখানে, যোগ দিলেন বিক্রম সারাভাইয়ের টিমে। ট্রেনিংয়ের জন্য একবারই শুধু গিয়েছিলেন বিদেশে। 1963 সালে মার্কিন গবেষণা কেন্দ্র নাসায় কালামের কাজে অনুপ্রাণিত হন এবং নাসার বিজ্ঞানীরা আমেরিকার তরফ থেকে কালামকে বলা হয় নাসায় চাকরিতে যোগদান দেওয়ার জন্য এবং তার বিনিময়ে ভারতের থেকে কয়েক গুণ বেশি বেতন পাবেন। তবুও তিনি সেখান থেকে চলে আসেন ভারত মায়ের সেবা করতে, নিজেকে উৎসর্গ করতে। নিজের অদম্য ইচ্ছায় পরবর্তীতে তিনি হয়েছিলেন ভারতীয় মিসাইল ম্যান। 1979 সালে ডক্টর আব্দুল কালামের নেতৃত্বে ভারতবর্ষ করতে যাচ্ছিল PSLV-3 পরীক্ষামূলক উৎক্ষেপণ, অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যার সাহায্যে কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়। গোটা দেশ তাকিয়েছিল সেই উৎক্ষেপণের দিকে, কিন্তু সেই উৎক্ষেপণ কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যায়। সম্পূর্ণ মিশন ফেল হয়। সারা দেশ থেকে চাপ আসতে শুরু করে কালামের উপর, কারণ তিনি ওই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন এবং মিশন ডিরেক্টর ছিলেন। এইসব উৎক্ষেপণ করে দেশের এতগুলো টাকা ধ্বংস করার অধিকার আপনাকে কে দিয়েছে? খুব চাপ আসে কালামের উপর এবং কালাম খুব ঘাবড়ে যান। তখন ইসরোর চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান কালামের পক্ষ নিয়ে মিডিয়াকে জবাব দেন যে একবার ফেল হয়েছে তাতে কি হয়েছে, আমার পুরো ভরসা আছে কালামের টিমের উপর। আমার বিশ্বাস তারা PSLV-3 পুনরায় উৎক্ষেপণ করবে। স্বস্তি পেল কালাম আর তার টিম পেল দ্বিগুণ মনোবল। কালাম টানা 1 বছর কাজ করে 1980 সালে সফলভাবে উৎক্ষেপণ করলেন PSLV-3। গোটা দেশ বাহবা জানাতে লাগলো আব্দুল কালামকে। তখন প্রফেসর ধাওয়ান বললেন, এবার যাও, তুমি সফল, যাও মিডিয়াকে ফেস করো। অবাক হলেন সবাই, কারণ যখন ব্যর্থ হলেন তখন সমস্ত দোষ চাপানো হয়েছিল কালামের উপর, কিন্তু যখন সফল হলো তখন পুরো ক্রেডিট গোটা টিমকে দিলেন। তাতেই এই দুজনের গুণে প্রভাবিত হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সফলতায় খুশি হয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রফেসর ধাওয়ানকে বললেন যে আমি দেখা করতে চাই এপিজে আব্দুল কালামের সাথে। ফোন করলেন কালামকে, বললেন প্রাইম মিনিস্টার তোমার সাথে দেখা করবেন। কালাম বললেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব কি করে, আমার তো ভালো পোশাক নেই, চপ্পল পরে থাকি।
তখন প্রফেসর ধাওয়ান একটা কথা বলেন, তোমার পোশাকের দরকার নেই, অলরেডি তুমি সাফল্যের পোশাক পরিধান করে আছো। গেলেন প্রধানমন্ত্রীর অফিসে বাহবা জানালেন কালামকে। ইন্দিরা গান্ধী বললেন, আপনি এখন ভারতবর্ষের জন্য মিসাইল বানাবেন। আমাদের প্রতিবেশী দেশগুলি আগের থেকে মিসাইল বানানো শুরু করে দিয়েছে। চীন ক্ষেপণাস্ত্র বানিয়ে পাকিস্তানকে সরবরাহ করছে। লেগে পড়লেন মিসাইল বানানোর কাজে। তারপর একে একে মিসাইল বানালেন অগ্নি, পৃথ্বী, ত্রিশূল, নাগ ইত্যাদি খতরনাক মিসাইল, যার দ্বারা ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর যে কোনো প্রান্তে আক্রমণ করা সম্ভব। আর ভারতবর্ষ আব্দুল কালামের নেতৃত্বে মিসাইল তৈরিতে ভারতবর্ষ পৌঁছে যায় পৃথিবীর 6ষ্ঠ স্থানে। রাষ্ট্রপতি হওয়ার আগে উনি ডিআরডিও ও ইসরোতে পরমাণু গবেষণার জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্নতে সম্মানিত করা হয়। আব্দুল কালাম 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ভবনে ছিলেন 2007 সাল পর্যন্ত। রাষ্ট্রপতি ভবনের দরজা সবসময় জনসাধারণের জন্য খোলা ছিল, বিশেষ করে বাচ্চাদের জন্য, ছেলে, বুড়ো, বিজ্ঞানী সবার জন্য ছিলেন সর্বসাধারণের রাষ্ট্রপতি। একবার পরিবারের সকল সদস্যদের আমন্ত্রণ জানালো রাষ্ট্রপতি ভবনে। যেহেতু তারা অনেক ভাই বোন ছিল, তাই সবাই ছেলে মেয়ে সহ মোট 52 জন এসেছিল রাষ্ট্রপতি ভবনে। 8 দিন ছিলেন। তারা প্রাইভেট বাসে করে দিল্লি ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেন। 1 কাপ চা থেকে সমস্ত খরচের হিসাব রাখেন এবং তারা যাওয়ার পর অ্যাকাউন্টেন্টকে দিয়ে হিসাব করিয়ে মোট 3,52,000 টাকা সরকারি অ্যাকাউন্টে ফেরত দেন। আব্দুল কালামের কথায় রাষ্ট্রপতি ভবন শুধু রাষ্ট্রপতির দায়িত্ব নেবে, তার আত্মীয় স্বজনদের নয়। সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আরও চলে যান পড়াশোনার জগতে। শিলং, ইন্দোর, আহমেদাবাদ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ভারতের গবেষণা কেন্দ্র এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একজন অতিথি অধ্যাপক হিসেবে পড়াতেন। এক শিক্ষা প্রতিষ্ঠানে আশ্চর্যজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সম্পত্তি হিসেবে পাওয়া যায় রামেশ্বরমের বাবার সেই পুরনো বাড়ি, 5000টি বই, একটি বীণা যেটি তিনি বাজাতে খুব ভালোবাসতেন, 4টি স্যুট, 4টি প্যান্ট ও 2 জোড়া জুতো ও একটি গীতা ও একটি 3D প্লেয়ার যাতে তিনি ভজন শুনতেন। আর সবসময় বলতেন, লেখাপড়ার কোনো বিকল্প হয় না। স্কুল পড়ুয়াদের বারবার বলতেন, নিজেকে দেশের কারিগর বানাতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর কখনো কাজে ফাঁকি দিবে না। নিজেও এই কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি সম্পূর্ণ কর্মজীবনে মাত্র 2 দিন ছুটি নিয়েছিলেন, একবার মায়ের মৃত্যুদিনে আর একবার বাবার মৃত্যুদিনে। বলেছিলেন, আমার মৃত্যুতে ছুটি ঘোষণা করো না, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, মন দিয়ে কাজ করো সেই দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।